গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। তো বন্ধুরা, আমি একটা কোয়েশ্চেনের আজকে আনসার দিয়ে আমার ব্লগটা কিন্তু স্টার্ট করব। বলতে পারো এটাই কিন্তু আমার ব্লগের আজকের টপিক। সেটা হচ্ছে, আমরা হাউসওয়াইফরা বাড়িতে থেকে অ্যাট্রাকটিভ আর স্মার্ট কি হতে পারি? আমি বলবো অবশ্যই আমরা হতে পারি বন্ধুরা। যদি আমরা কয়েকটা টিপস মাথায় রেখে চলি, আমরাও কিন্তু অ্যাট্রাকটিভ আর স্মার্ট হতে পারি। তো চলো, কথা না বলে দেরি না করে আমরা পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আমাদের নিজেদের বাড়িঘরের সাথে সাথে আমাদের স্কিন আর হেয়ার আর কি মাইন্ডটাকেও কিন্তু চকচকে রাখতে হবে। সবার প্রথমে তোমার মাইন্ডকে কিন্তু পজিটিভ রাখতে হবে। আর হ্যাঁ, স্কিন আর হেয়ার চকচক করা, এই যে তোমরা হয়তো আমায় কমেন্ট করে বসবে যে স্কিন আর হেয়ার চকচকে করার জন্য আমাদের পার্লারে যাওয়ার সময়ও নেই, অত টাকাও নেই। তো আমি বলবো, স্কিন আর হেয়ার চকচকে করতে গেলে তোমাকে পার্লারেও যেতে হবে না, এর জন্য এক্সট্রা টাইমও বার করতে হবে না। তোমরা আমার অনেক ব্লগে কিন্তু দেখেছো যে আমি কিন্তু বাড়িতে বসেই কোনো রকম একটা হেয়ারে প্যাক মাখলাম বা স্কিনে কোনো প্যাক মেখে কিন্তু আমি সংসারের রাজ্যের সব কাজ করি। আর হ্যাঁ, এখানে একটা কোয়েশ্চেনের আনসার দিই। আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞেস করেছিলে আমি রান্নাঘরের সিলিং কিভাবে পরিষ্কার করি। তো দেখো, এই মফটা দিয়েই কিন্তু আমি রান্নাঘরের সিলিং পরিষ্কার করি, আর যথেষ্ট কিন্তু পরিষ্কার হয়। আমি কিন্তু আমার অনেক ব্লগে হোমমেড হেয়ার প্যাক, স্কিনের প্যাক আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা প্রত্যেকটা দিন না হলেও সপ্তাহে 3 দিন কি 4 দিন তোমরা কিন্তু অনায়াসে হেয়ার প্যাক বা স্কিনের যে কোনো একটা প্যাক কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এতে ডেলি ট্যানটা ডেলি কিন্তু আমাদের স্কিন থেকে ডেড সেলটা রিমুভ হয়, আর হেয়ারটাও কিন্তু ভালো থাকে। ঘুম থেকে উঠে আয়নার সামনে নিজের হেয়ার, স্কিন আর ফিগারটা যখন ঠিকঠাক প্রপার ম্যানেজেবল দেখবে না, তখন দেখবে সবার চোখের চেয়ে নিজের চোখে নিজেকে বেশি আকর্ষণীয় লাগবে, আর সেলফ কনফিডেন্সটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যাবে। আমাদের গৃহিণীদের না, যখন আমরা দেখবে 35 এজ ক্রস করি, তখনই দেখবে আমাদের ফিগারটা না একটু অন্যরকম হয়ে যায়, মানে বাল্কি ফিগার চলে আসে। কোমরের নিচ থেকে নিচের পোর্শনটা আমাদের ভারী হয়ে যায়। এটা কি, এর জন্য কিন্তু দায়ী আমরাই। আমি বারবার আমার ব্লগে বলেছি, শুধু সংসারের কাজ করলেই কিন্তু আমাদের ফিগার মেনটেন থাকে না। এর জন্য আধ ঘন্টা 30 মিনিটস তোমাকে জোরে ওয়ার্কআউট করতে হবে, আর একটু প্রাণায়াম করতে হবে। সারাদিনে 5 থেকে 10 মিনিট যদি নিজের জন্য বার না করলে 24 ঘন্টার মধ্যে, তাহলে তুমি কি করলে নিজের জন্য? তো বন্ধুরা, নেক্সট পয়েন্ট নিয়ে আমি আরেকটু পরে ফিরছি। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার বেডরুমটা ক্লিন করা হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি বেডশিটটা তোমরা দেখতেই পেলে চেঞ্জ করে দিয়েছি। গরমকালে না একটু কম মানে নোংরা হতেই আমি বেডশিটটা চেঞ্জ করে দিই, তাহলে কি বলতো, কাচতে সুবিধা হয়। আর যদি নোংরা একবার বেশি হয়ে যায়, তখন কিন্তু বেডশিট কাচতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তো বেডরুমটা ক্লিন করা হয়ে যাবে, এরপর শুধুমাত্র ফার্নিচারটা একটু ডাস্টিং করলেই আমার বেডরুমের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে, আমরা হাউসওয়াইফরা যখন ব্রেকফাস্ট করি সেটা হয় আমাদের লাঞ্চের টাইমে, আর লাঞ্চ যখন করতে বসি সেটা হয় ডিনারের টাইমে, আর ডিনারটা করি কিন্তু একদম মিডনাইট। অনেক গৃহিণীরা তো ব্রেকফাস্ট স্কিপই করে দেয়, ভাবে যে যদি আমরা ব্রেকফাস্ট স্কিপ করতে পারি তাহলে কিন্তু আমরা একদম ফিগার আমাদের বিশাল মানে মেনটেন থাকবে। এটা কিন্তু একদম ভুল কনসেপ্ট। তুমি ব্রেকফাস্ট স্কিপ করা মানেই কিন্তু তুমি মোটা হয়ে যাবে। এটা তুমি আমার কথা বিশ্বাস না করলেও গুগল দেখো, ইউটিউব দেখো, সব জায়গায় তুমি একই পাবে যে হেলদিভাবে ব্রেকফাস্ট করা উচিত। আমি বলছি না এত কিছু খাও, বাট কিছু অন্তত খাও। একটু ছাতুর ঘোল খেলে, বা একটু ড্রাই ফ্রুট খেলে, বা দুটো কলা খেলে, একটু ছোলা ভেজানো খেলে, যা খুশি পাও, বাট 9:30 থেকে 10টার মধ্যে অন্তত, তাও অনেকটা টাইম কিন্তু বেশি বললাম, এই টাইমের মধ্যে কিন্তু ব্রেকফাস্টটা করার চেষ্টা করো। তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ডাইনিং রুমটাও মোটামুটি ক্লিন করা হয়ে গেল। আর সোফা কাম বেডটা আজকে ভালো করে ডিপ ক্লিন করেছি, মানে সোফার একটা পোর্শন বলতে গেলে পুরো উঠিয়ে, মানে গদিটাকে উঠিয়ে ভালো করে ঝেড়ে আজকে আমি সোফাটাকে পরিষ্কার করেছি। বন্ধুরা, নেক্সট পয়েন্টটা নিয়ে আমি একটু পরে ফিরছি। তার আগে আমার কয়েকটা বন্ধুর কমেন্টের আনসার না দিলেই নয়। তারা আমাকে 2 দিন ধরে কিন্তু কোয়েশ্চেন করেই যাচ্ছে, দিদি তুমি যে টেস্ট করালে তার রিপোর্ট কি এলো। সত্যি কথা বলতে গেলে আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমার পরিবার ছাড়া আমার জন্য আরও কেউ চিন্তা করবে।
বা আমারকে নিয়ে এতটা ওয়ারিড হবে। সত্যি কথা আমি বলি না যে তোমরাও আমার একটা ফ্যামিলি, আর ফ্যামিলির মানুষরাই কিন্তু পরিবারের মানুষদের টেক কেয়ার করে, খেয়াল রাখে। তো দেখো বন্ধুরা, আজকে আমি কিন্তু আমার রিপোর্টের কোনো আনসার তোমাদের দেব না, কারণ আজকে আমি ব্লগটা যেহেতু একটু অন্যরকম করার চেষ্টা করেছি, মানে একটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, সেখানে অন্য টপিক আমি কিন্তু ইনক্লুড করতে পারবো না। আমি নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের আমার রিপোর্ট সম্বন্ধে পুরো ডিটেলসে কিন্তু বলে দেবো। আর থ্যাংক ইউ বলে তোমাদের ছোট করব না, কারণ থ্যাংক ইউ বলে ছোট করলে মানে হচ্ছে আমিও কিন্তু কোথাও না কোথাও ছোট হয়ে যাই, কারণ থ্যাংক ইউ কিন্তু নিজেদের মধ্যে আসে না বন্ধুরা। তাই তোমাদের অনেক অনেক ভালোবাসা জানালাম। শুধু একটাই কথা বলো বন্ধুরা, তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে এইভাবেই মোটিভেট করো। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার বাসি কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10টা, আর অনেকক্ষণ আগেই দেখেছি তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে শুরু করে দিয়েছি, মানে কাজবাজ শেয়ার করতে শুরু করে দিয়েছি। তো মোটামুটি ক্লিনিং পার্ট কমপ্লিট হয়ে গেছে। মুখ চোখ থেকে বুঝতেই পারছো যে কী পরিমাণে ঘাম ঝরছে আমার, ঠিক আছে, মানে ঘেমে পুরো স্নান হয়ে গেছে, এতটা পরিমাণে গরম। কালকে কীরকম একটু বৃষ্টি, মানে ভালোই বৃষ্টি হলো, ভাবলাম মধ্যে পৃথিবীটা আরও ঠান্ডা হবে। কে কার মানে আজকে রোদের তেজ, বাপরে বাপ কী রোদ, তেমন পরিমাণে গরম। তো এই মানে গরমের চোটে আমার নার্সারিতে যাওয়াই হচ্ছে না। তো তোমাদের সাথে আমার অনেক কথা আছে, মানে এই ডক্টর ফক্টর নিয়ে রিপোর্ট নিয়ে অনেক কথা আছে, কিন্তু আজকে আমার এতটাই টাফ শিডিউল, মানে আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তো তোমাদের কাছে ব্লগটা হয়তো একদিন পর যাবে, কারণ আমি তো ডেটে ছাড়ি না। একদিন আমি সকালের ব্লগ পুরো করে রাতে এডিট করি, তারপরের দিন ছাড়ি, তো একদিন ডেটে পরে যাবে তোমাদের। তো বুদ্ধ পূর্ণিমাতে আমি নিজেই কোনো রকম পুজো, মানে যেটুকু মন থেকে যেটুকু পারবো সেটুকুই দেবো, একদম নিজের থেকে পুজোটা করবো। তোমাদের সাথে অবশ্যই যদি পারি তো শেয়ার করবো, যদি সব কিছু কমপ্লিট করতে পারি তবে তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে না পারছি না, আর খুব তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে। আর হাজব্যান্ড যেহেতু এখন সব রকম সবজি খাবে, তো ওই জন্য আমাকে সবজির আইটেম 2-3 রকমের করতে হবে। আরও আমার রান্নার চাপটা পড়ে গেল, মানে এখন বলতে পারো 24 ঘন্টার মধ্যে অর্ধেকটা সময় আমার রান্নাঘরে কাটবে, কারণ সন্ধেবেলাতেও আমাকে রান্না বান্না সব করতে হবে, মানে সবজি টবজি সব করতে হবে, মানে রাতেও ও সবজি খাবে, দুপুরেও ও লাঞ্চেও সবজি খাবে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে এতটা তাড়াহুড়োর মধ্যে আমি সব কিছু বলতে পারছি না। আর তোমাদের কমেন্টগুলো পাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে, তোমরা মানে প্রে করছো আমার জন্য, বা সত্যি কথা বলছি, বিশেষ করে আমি ভীষণ হ্যাপি। মানে থ্যাংক ইউ বলে আমি আর তোমাদের বারবার ছোটো করবো না। আর আমার সত্যি কথা, তোমাদের থ্যাংক ইউ বলতে না আমার নিজেরই একটা বিবেকে বাঁধে, কারণ নিজের লোকেদের কাছে বা একদম প্রিয় মানুষদের কাছে না থ্যাংক ইউটা ঠিক মানায় না। আর আমিও চাই না তোমরা কেউ আমাকে থ্যাংক ইউ বলো, ঠিক আছে। এইটুকুই জাস্ট এখন শেয়ার করছি। তো চলো এখন আমি রান্না করে যাই, রান্নাটা করি, তারপর যদি সময় থাকে তখন ক্যামেরা অন করে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে। চলো বন্ধুরা, মা আজকে বুদ্ধ পূর্ণিমার দিন একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছে, তো তোমাদের সাথে শেয়ার করছি। বলো মা, তুমি কি স্বপ্ন দেখেছো? আমি দেখছি শর্মিষ্ঠা গোপালকে শুধু স্নান করাচ্ছে, জামা কাপড় পরাচ্ছে, তুলসী দিচ্ছে, লাড্ডু দিচ্ছে, সমানে গোপালকে পুজো করে। হ্যাঁ, আমি তো গোপালকে রোজই স্নান করাই, শিব ঠাকুরকে, গোপাল ঠাকুরকে। তা আমি আবার গিয়ে বললাম, কি রে সব গোপালকে শুধু পুজো করছিস, সমস্ত দেবতাদের পুজো কর। দেবতাদের পুজো না করলে হয়? দেবতাদের পুজো দেয়, আর সমস্ত দেবতাদের লাড্ডু দিয়ে পুজো কর। আমার তো মানত ছিল লাড্ডু দিয়ে পুজো দেওয়ার, তা লাড্ডু দিয়ে পুজো দিবি, আর সমস্ত দেবতাদের পুজো কর, আর স্নানও করা সব দেবতাদের। তা বলছে হ্যাঁ হ্যাঁ মা দিচ্ছি। তারপরে আমার মেয়ে আবার সমস্ত দেবতাদের পুজো করতে আরম্ভ করলো। বাহ, বুদ্ধ পূর্ণিমার দিন মা খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছে। তো যেটুকু পারবো আমি সেটুকু করার চেষ্টা করব, কারণ মানে কোনো কিছু করার আগে থেকে তো একটু প্রিপারেশান দরকার। তো মনে, আমি তোমাদের সবসময় বলি যে মনের ভক্তিটা হচ্ছে আসল ভক্তি, ঠিক আছে। মন থেকে তুমি যা করবে সেটাই ভগবান কিন্তু মানে কীভাবে নিজের থেকে নেবে, ঠিক আছে। তো চলো এবারে আমি, হ্যাঁ এটা আজকে আমার পক্ষে সম্ভব না মা, আজকে আমার প্রচুর টাফ শিডিউল আছে। তো আমি যেটুকু পারবো সেটুকুই পুজো করার চেষ্টা করবো তোমার কথা অনুযায়ী। মা আমি আজকে আমার পক্ষে সম্ভব না, আজকে আমার অনেকটা লেট হয়ে যাবে, কারণ শাড়িগুলো বার করা হয়নি, কিছু করা হয়নি। না গো মা, আমার এখন রান্না বান্না কিছু হয়নি, আমি করবো মা, আমার যেটুকু তুমি স্বপ্ন দেখেছো আমি যেটুকু পারবো সেটুকু করবো। তো চলো বন্ধুরা, আমি এখন রান্নাঘরে যাই, আর রান্নাঘরে গিয়ে তোমাদের ধরো লাইটটা জ্বালাই। মেয়ের আবার পড়া আছে 10:30টার সময় পড়তে যাবে, মানে সব কিছু না হজবরল পাখি যায় জানো তো।
ভাতটা হয়ে গেছে, নামাবো। এখানে ঝিঙেটা কাটা হয়েছে, মুগের ডাল দিয়ে ঝিঙে করবো আর ডাটা দিয়ে করবো দেখি। আর মেয়ের জন্য পনির করে দেবো, সবজি করবো আর চিচিঙ্গা করবো, ঠিক আছে? তো চলো। আর এখানে পাশের বাড়িতে কাজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে যে আমি কোনো ভয়েস ওভার দিতে পারছি না। পনিরটা যেন কোথায় রাখলাম, ও হ্যাঁ এখানে পনিরটা রয়েছে, আর এখানে কিশমিশ কাজু ফাজু সব বাটা রয়ে গেছে, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা, মুগের ডালটা আর সবজিটা না আমি সব কুকারে দিয়ে দেবো, আর 2টো সিটি মেরেই কিন্তু আমি রান্নাটা করে নেবো। আর রান্না করতে করতে আমি থার্ড পয়েন্ট নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমরা যখন বাইরে বেরোই তখন আমাদের ড্রেসের দিকে একটু নজর দিতে হবে। মানে আমরা শাড়ি পরি কি কুর্তি পরি কি সালোয়ার কামিজ পরি, যেটাই পরি সেটা যেন একটু নিট অ্যান্ড ক্লিন হয়, আর একটু প্রেস করা থাকে, টান টান করা থাকে, মানে কুচকানোর যে টাইপ অফ না থাকে, ঠিক আছে? আমি বলছি না কিন্তু তোমাকে 2000 টাকা দামের শাড়ি পরেই বা কুর্তি পরেই বাইরে বেরোতে হবে, একদম নয়। এর একটা বড় এক্সাম্পল তোমাদের আমি কিছুক্ষণ পরেও দেবো, যে 500 টাকা দামের শাড়ি পরেও মানুষকে কিন্তু তাক লাগানো যায়। তো তাও কথা বলতে বলতে আমি চাদরটাকে কিন্তু একটু ফ্যান আর গরম জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে হাজব্যান্ড যে সবজিগুলো এনেছে সেইগুলোকে ধুয়ে একটু রোদে শুকিয়ে তারপরে কিন্তু আমি ফ্রিজে তুলবো। আমার শাশুড়ি মায়ের বয়স 60+ উনি যখন একটা শাড়ি পরে বেরোন, ওনার শাড়ি 500 টাকার দামের শাড়ি পরে উনি কিন্তু বাইরে বেরোন। আমি বলছি উনি দামি শাড়িও পরেন, আবার 500 টাকা দামেও শাড়ি পরেন। আমি জোর গলায় বলবো, যদি পাশে থাকা কোনো ওনার বয়সী বা ইয়াং কোনো বউ যদি 2000 টাকা দামের শাড়ি পরে ওনার পাশে বসে থাকেন, ওই 2000 পরা যে বউটাকে ফেলে আমার শাশুড়ি মায়ের দিকে সবাই তাকিয়ে থাকবে। কারণ উনি এত সুন্দরভাবে ওনার সাজ আর ওনার ড্রেস ক্যারি করেন, মানে শাড়িটা উনি এত সুন্দর ক্যারি করেন, সত্যি কথা বলতে গেলে আমিও তা পারি না। আর যেটা যার গুণ সেটা আমি সবার সামনে বলার চেষ্টা করি। আমিও হয়তো ওনার মতন এত সুন্দরভাবে শাড়ি ক্যারি করতে পারি না বন্ধুরা। তো যাই হোক, এবারে দেখো আমার কিন্তু এখানে মুগের ডালটা প্রায় কমপ্লিট। আর বিশ্বাস করো, ডালটা কিন্তু ভীষণ খেতে ভালো হয়েছে আর অনেকটা হেলদিও। আর এখানে মেয়ের পনির করতে এসে দেখি, আর পনিরটা না আগের দিন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। পনিরটা যখন রান্না করতে যাচ্ছি দেখছি এখনও পনিরের ভেতর শক্ত হয়ে আছে, যেই কাটতে গেলাম পনিরগুলো পুরো ছেড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তাও কোনো রকমই 4-5টা পনির আমি উদ্ধার করতে পেরেছিলাম। আর পনিরটা তো তোমরা জানোই যে আমি পনির রান্না করার পর ভাজার পর একটু নুন গরম জলে কিন্তু 10 মিনিট আমি ভিজিয়ে রেখে দিই, ততক্ষণে আমার চিচিঙ্গাটাও কিন্তু ভাজা হয়ে যাবে। বন্ধুরা, আমরা না অন্য মানুষকে খুব ফলো করতে চাই, আর সেখানেই আমরা বিপদ ডেকে আনি। ধরো কেউ জিন্স টপ পরলো, আমাকেও পরতে হবে, কেউ স্লিপলেস পরলো, আমাকেও পরতে হবে। মানে আমরা ভাবি যে ও স্লিপলেস, ও জিন্স টপ, ও হলটার পরেছে মানে ও খুব স্মার্ট, আর আমি পরতে পারছি না বলে আমি একদম আনস্মার্ট। একদম এই ধারণাটার থেকে বেরিয়ে আসো। নিজেকে আয়নায় দেখো, কোন ড্রেসটা পরলে তোমাকে স্যুট করছে, তোমাকে ভালো লাগছে, সেটাই তুমি পরো। এতেই তোমায় মানুষ কিন্তু চিনে নেবে। আর হ্যাঁ, অনেককে দেখেছি লোককে ফলো করতে গিয়ে নিজেকে পুরো জোকার বানিয়ে নেয়। তো আমি বলবো বন্ধুরা, কারোকে ফলো করো না, নিজের সত্তাটাকে, নিজের পার্সোনালিটিটাকে কিন্তু বজায় রাখার চেষ্টা করো। কথা বলতে বলতে দেখো আমার পনিরটাও কিন্তু রেডি হয়ে গেছে, আর পনিরটাও কিন্তু খুব সুন্দর বন্ধুরা খেতে লেগেছে। রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। ব্যাস, এখানে বাসন মাজবো, রান্নাঘর পরিষ্কার করবো। আর আজকে তোমার বুদ্ধ পূর্ণিমা, ওদিকেও তারা আছে। তা কিছু আমি অন্তত পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা আমার পুজো করাটা খুবই তোমাদের ভালো লাগে, তোমরা কমেন্ট করো, সেটা আমার পড়তেও ভালো লাগে। তো ওই জন্য কিছুটা অংশ তোমাদের সাথে আমি শেয়ার করব। বন্ধুরা, 5টা মানুষের সাথে কথা বলতে গেলেই যে তোমাকে দাঁত ভাঙা শব্দ প্রয়োগ করতে হবে বা ইংলিশে 2টো লাইন বলতে হবে, এর কোনো মানে নেই। হ্যাঁ, তোমার কথার মধ্যে রুচিবোধ, সহনশীলতা, পোলাইটনেস, হাম্বেল আর অবশ্যই মুখে হাসি থাকা দরকার। দেখবে তোমাকে তোমার কথার জাদুতে ভিড়ের মধ্যেও কিন্তু মানুষ ঠিক চিনে নেবে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আচারটাও আমি রোদে দিয়ে দিলাম। পরিমাণ রোদ উঠেছে আজকে, দেখো শুধু, মানে রোদটা কী পরিমাণ আজকে উঠেছে। আর এখন ঘড়িতে বাজে 12:30, এখনও মেয়ে আসেনি, পড়তে গেছে সেই 11টা, এখনও আসেনি। আর এখানে তোমাদের আমি একটু লাঞ্চটা দেখিয়ে দিই। এখানে ঝিঙে দিয়ে ডাটা দিয়ে তোমার ডাল করেছিলাম, মুগের ডাল,
আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা শুকনো লঙ্কা দিয়ে আর একটু পোস্ত ছিটিয়ে করেছিলাম। আর এটা হচ্ছে পনির, মানে হচ্ছে পনিরটা করেছিলাম কাজু কিশমিশ চালমগজ আর পোস্ত দিয়ে, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর ওটা তো ভাত আছে। তো চলো এবার স্নান করবো, পুজো করবো, তারপর আবার তোমাদের সাথে কিন্তু বিকেলে দেখা হচ্ছে। তো বন্ধুরা স্নান করে আমি চলে এসেছি। আর তোমরা দেখো যে আমার বাড়িতে কিন্তু অনেকগুলো বুদ্ধার মূর্তি রয়েছে। আর বুদ্ধাজিকে আমার ভীষণ ভালো লাগে, তো ওই জন্য বুদ্ধাজির গলাতেও একটা আমি আজকে মালা পরিয়ে দিলাম। তাকে প্রণাম করে আমি যাব এবার পুজো করতে বন্ধুরা। তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা। তো চলে এলাম ঠাকুর ঘরে। আর এখানে দেখো আমার গুরুজিকে, মানে আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো আমার গুরুজির গলাতেও একটা মালা পরিয়ে দিলাম। আর যা বলেছিলাম যে লাড্ডু দিয়ে আজকে আমি পুজো দেব, তাই প্রত্যেকটা ঠাকুরের থালাতে কিন্তু আজকে আমি লাড্ডুর ভোগী দিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে যারা পুরো ভিডিওটা আমার দেখলে তাদের অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক অন্তত করো আর একটা কমেন্ট অন্তত করো, তাহলে কি জানো আমি অনেকটা বেশি মোটিভেট হই নতুন একটা ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা দেখো আমি কিভাবে পুজো করছি সবটা তো দেখাতে পারি রে, কারণ ক্যামেরা নিয়ে নিয়ে পুজো করাটা সত্যি কথা আমি একদমই পছন্দ করি না বন্ধুরা। घातिनी विष्णु भक्तिपदा दुर्गा सुखदा मुखदा सदा आद्दास्ताम्या पूर्णां च पठेत् विनाशनं कोटिदितफलं तस्य लभते जयामि च कृतपात विजया पात विष्टता नारायणी सर्वांगे सिंहवाहिनी शिवदूती उग्रचण्डा प्रत्यंगे कौमारी चक्रमात्रानुप्रिया दुर्गा जयन्ती भद्रकाली महोदरी नारो सिंही सिद्धिदात्री सुखप्रदा भयंकरी महारुद्री महाभय विनाशिनी इति ब्रह्म जामले ब्रह्म। ओम अच्युतं केशवं विष्णुं हंसखण्डमण्डलाकारं व्याप्तं जेन चरणाचरं तत्पदं तस्मै श्रीगुरुवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वर गुरुरेवं तस्मै श्रीगुरुवे नमो। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुसंवल्ले शिवे सर्वार्धसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्ते। सृष्टिविनाशनं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणामय नारायणी जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा दात्री ओं काली काली महाकाली काली के परमेश्वरी सर्वनंद कर देवी नारायणी नमस्ते। ओं महात्मनां महायोगी महेश्वरं महापापहरं देवं। এখন ঘড়িতে বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি, ঠিক আছে, বিকেল 6টা বাজতে 5 মিনিট বাকি। আর তোমাদের শুধু রোদের তেজটা দেখাচ্ছে, শুধু দেখো, বুঝতে পারবে না যে কতটা পরিমাণে রোদের তেজ। দেখো কি বলবে, 6টা বাজতে যায়, আমি এখনও ছাদে যেতে পারছি না, মানে গাছে জল দিতে পারছি না, কারণ এই রোদে গাছে জল দেওয়াটা উচিত নয়। বাপরে বাপ, কখন যে যাবো কে জানে ছাদে। উফ কি গরম বাপরে বাপ। আর এই দেখো রোদটা দেখো, শুধু আমার এখানে রোদটা দেখো, পুরো রান্নাঘর অবধি, মায়ের রান্নাঘরে রয়েছে, মায়ের রান্নাঘরে অবধি রোদ দেখো, কতটা রোদ দেখো, দেখেছো? এই হচ্ছে কন্ডিশন। তোমাদের দেখাচ্ছি শুধু রোদটা আমাদের ঘরে কতটা পরিমাণে খাখা করে। দেখো এই দেখো মেয়ের ঘরে রোদ দেখো, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার, মানে এই ঘরে তো টেকাই যায় না। তো চলো ছাদে যাবো, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর এখানে সূর্যমুখীগুলো কি দারুণ লাগছে না দেখতে। চলো ইভিনিং বন্ধুরা, তোমাদের কিছুক্ষণ আগেই দেখালাম যে কি পরিমাণের রোদ, মানে তখন 6টা বাজতে 5 মিনিট বাকি ছিল। আর জাস্ট সূর্যটা অস্ত গেল আর পুরো বিকেল, মানে পুরো সন্ধে হচ্ছে, বুঝেছো? তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এতটুকুই রাখছি। আর ভিডিওর কোনো অংশ বা আমাকে যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এটা লাইক করো। আমি এটা বুঝি না, তোমরা এত মানুষ আমার ভিডিও দেখো কিন্তু লাইক আর কমেন্টের পরিমাণ এত কেন কম আসছে আমি বুঝি না, বিশ্বাস করো। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ এটা লাইক করতে তো কোনো প্রবলেম নেই, আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতেও কোনো প্রবলেম নেই, এতে কিন্তু তোমার টাকা পয়সা কিছুই যাবে না। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিও, তো বুঝবো যে দেখো সবারই যে আমার ভিডিও পছন্দ হতেই হবে এর কোনো মানে নেই। তো একটা লাইক বা একটা ডিসলাইক, তাহলে বুঝতে পারবো হ্যাঁ তোমরা আমাকে রেসপন্স করছো, বুঝতে পেরেছো? তো চলো আর ভিডিওটা বড় করছি না, আজকে এইটুকুই রাখছি, আবার কালকে দেখা হবে নতুন আর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তখন সবাই খুব খুব ভালো থেকো, টাটা।